সেই গ্রামে গিয়ে উপস্থিত হলাম যেখানে আমার শিষ্যটি নিতাইকে দেখেছিল। কিন্তু গ্রামে পা রাখতেই দূর থেকে শুনতে পেলাম কেউ যেন আত্মরক্ষার জন্য প্রবল চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আগুন আগুন, বাঁচাও বাঁচাও। আমি আরেকটু এগিয়ে যেতেই দেখতে পেলাম একটা কুঁড়ে ঘর দাউ দাউ করে চলছে, আর চিৎকারটা আসছে সেই ঘরের ভিতর থেকে। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ওই চিৎকারটা আর কারো নয়, তা নিতাইয়ের। ঘরের ভিতর থেকে নিতাই চিৎকার করছে বাঁচার জন্য। কে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও। ওরে দুষ্ট নিতাই, এই তোর উপযুক্ত শাস্তি। আজ আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, মৃত্যুর পরেও তোর মুক্তি হবে না। তুই তুই নেকড়ে রূপে ঘুরে বেড়াবি। বলাইয়ের বাড়ি। বলাইয়ের মা বুকের যন্ত্রণায় ছটফট করছে। ও বুকে বড্ড ব্যথা, মনে হয় আর বাঁচবো না। মা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নবীন ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। তিনি এসে তোমাকে ওষুধ দিলেই দেখবে দেখবে তোমার ব্যথা একদম সেরে যাবে। না বাবা, তুই এখন কোথাও বেরোবি না। তুই কি ভুলে গেছিস নাকি যে আজ পূর্ণিমা? শ্মশানের পথ ধরে যেতে হবে তোকে। কে জানে কোথায় সেই নেকড়ে শিকারের আশায় বসে আছে। আমার ব্যথা এমনি সেরে যাবে। তুই এখন আমার পাশে একটু বস, তাতেই আমার শান্তি। বলাইয়ের মায়ের মাথার কাছে বসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু মিনিটখানেক পরেই মায়ের বুকের ব্যথাটা বাড়তে শুরু করলো। মা, আমি আমি যাচ্ছি নবীন ডাক্তারের বাড়িতে। তুমি আমার জন্য একদম ভেবো না, আমি এই যাব আর এই আসবো। কিন্তু বাবা, তোর যদি কোনো ক্ষতি হয়, তোর বাবাও আমাদের ছেড়ে চলে গেছেন। এখন যদি তোরও কিছু হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? আমার কিচ্ছু হবে না মা, তুমি শুধু আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। আর এত বেশি কথা বলো না, এখন চুপটি করে শুয়ে থাকো। তাহলে বাবা, সত্যকে সঙ্গে নিয়ে নিস, আর একটা লাঠি আর হ্যারিকেন নিয়ে যাস। কিন্তু বাবা, আমার মনটা যে খুব কু গাইছে রে। আহ মা, তুমি এত কথা বলো না, চুপ করে শুয়ে থাকো তো, আমি সত্যকে নিয়ে যাচ্ছি। এই বলে বলাই চলে গেল। পাশের বাড়ি থেকে ওর বন্ধু সত্যকে ডেকে নিল। তারপর ওরা দুজন দু হাতে দুটো লাঠি আর হ্যারিকেন নিয়ে এগিয়ে চলল নবীন ডাক্তারের বাড়ি। গ্রামের একদম শেষ প্রান্তে শ্মশানটা যেন জীবিত আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ভৌতিক সীমানা। চারিদিকে ছড়িয়ে পড়ে আছে আধপোড়া কাঠ, ছাই আর পুরনো চিতার কালচে দাগ, যেন প্রতিটা মাটির কণায় অতীতের কোনো না কোনো মৃত্যুর সাক্ষী। বাতাসে ভেসে এক ধরনের তীব্র দগ্ধ গন্ধ, যার সঙ্গে মিশে থাকা স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ গা ছমছম করা এক ভৌতিক অনুভূতি তৈরি করে। শ্মশানের একপাশে শুকনো বাঁশ বাগান, হালকা হাওয়ায় বাঁশগুলো কেঁপে কেঁপে ওঠে। মনে হয় কেউ যেন অন্ধকারে ফিসফিস করে কথা বলছে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই, শুধু দূরে গ্রামের মাটির ঘরগুলোর ক্ষীণ আলো টিম টিম করে চলছে। কিন্তু সেই আলো যেন এখানে পৌঁছতে ভয় পায়। এই জায়গাটা এমন এক নিস্তব্ধতায় ডুবে আছে, যেন হঠাৎ করে কোনো পায়ের শব্দ বা শুকনো পাতার মচমচ আওয়াজ শুনে গেলে মনে হয় কেউ বা কিছু এখনো এখানে আছে। সত্য, আজকে শ্মশানটা অন্য দিনের তুলনায় একটু বেশি অন্ধকার লাগছে না রে? ঠিক বলেছিস রে বলাই, আরো তাড়াতাড়ি পা চালা। এখনো মনে হয় আশেপাশে নেকড়েটা নেই, কিন্তু কখন যে এসে পড়বে তা কেউ জানে না। এই শ্মশানের পথটা আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে রে। হ্যাঁ রে সত্য, ঠিক বলেছিস, চল তাড়াতাড়ি পা চালাই। অবশেষে ওরা এসে পৌঁছল নবীন ডাক্তারের বাড়ি। কাকা, ও কাকা, আমার মা বুকের ব্যথা যন্ত্রণায় ছটফট করছে, আপনি একটু যাবেন? না রে বলাই, আজ পূর্ণিমা, কে জানে সেই নেকড়েটা আবার কোথায় উঁত পেতে বসে রয়েছে।
কখন সে ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে কে জানে। আমি যেতে পারবো না রে বলাই, পারবো না। খুড়ো, আমি আপনার পায়ে ধরি, আপনি দয়া করে একটি বার চলুন, না হলে আমার মাটা যে যন্ত্রণায় মরে যাবে। মা ছাড়া যে আমার কেউ নেই। বলাই, তুই যে কি করিস না রে। ওহ, ঠিক আছে, চল তাড়াতাড়ি, কে জানে আজ কপালে কি লেখা আছে। নবীন ডাক্তারকে সঙ্গে নিয়ে বলাই আর সত্য বাড়ি ফিরে আসতে লাগলো। মিনিট পাঁচেকের হাঁটার পরেই হঠাৎ তারা নেকড়ের গর্জন শুনতে পেল। ওরে বলাই, শুনতে পেলি সেই নেকড়ের ডাক? এবার কি হবে রে বলাই? আজকে তবে ওই নেকড়েটার হাতে বেগুনের প্রাণটা যাবে আমাদের। সত্য, নবীন খুড়ো, চলো আমরা দৌড়াই। এই শ্মশানটা পেরিয়ে আরেকটু এগোলেই তো আমাদের বাড়ি পৌঁছে যাবে। ওরা দৌড়াতে শুরু করলো, কিন্তু ঘুরে যেন আবার সেই শ্মশানে প্রবেশ করলো তারা। শ্মশানের ভিতরের বাতাসটা আজ যেন স্বাভাবিকের থেকে অনেকটাই ভারী। বলাই রে, আমার না খুব ভয় করছে রে। আমারও রে। বলাই রে, ওটা কি? কোনটা রে? কিসের কথা বলছিস তুই? ওইখানে ওই ঝোপটার কাছে কিছু একটা ছিল, বুঝলি? আমি তাকাতে ঝোপের আড়ালে চলে গেল। কেন যে আজ মরতে আসতে গেলাম কে জানে। আজ মনে হয় আর প্রাণ নিয়ে ফিরতে পারবো না। ওরা তিনজন প্রচন্ড ভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ পিছন থেকে একটা প্রচন্ড গর্জন শুনে চমকে ওরা তিনজন পিছন দিকে তাকালো। দেখলো ওদের সামনে দাঁড়িয়ে আছে নেকড়েটা। সাধারণ নেকড়ের থেকে অনেকটা বড় আকারে। তার চোখ দুটো যেন কনকনে আগুনের গোলা। ওরে বাবারে, নেকড়ে নেকড়ে, এবার কি হবে রে বলাই? জানি না রে, লাঠিটা শক্ত করে ধর। বলয়ের কথা শেষ হওয়ার আগেই নেকড়েটা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। কয়েক মিনিট পর্যন্ত ধস্তাধস্তি। ওরে বাবারে, আমি পালাই, না হলে নেকড়েটা আমারও ওই হাল করবে। নবীন ডাক্তার সুযোগ পেয়ে পালিয়ে গেল। বন্ধুর এই অবস্থা দেখে সত্য তার হাতের লাঠিটা দিয়ে নেকড়ের মাথায় মারল এক বাড়ি। কিন্তু আশ্চর্য, লাঠিটা যেন হাওয়ায় ভেসে এলো। মনে হলো নেকড়েটার যেন কোনো শরীর নেই, পুরোটাই হাওয়া। পরক্ষণে শুনল বন্ধুর মরণ চিৎকার। আর সেই নেকড়ে যেন কোথাও উধাও হয়ে গেল। কি হলো, কি হলো? মনে হলো যেন বলাইয়ের চিৎকার শুনলাম। যাই তো, একবার বাইরে বেরিয়ে দেখি, ওর আবার কোনো বিপদ হলো না তো। ঘর থেকে বেরিয়ে এলো বলাইয়ের মা। ওখানে ওটা কি হচ্ছে? আমার বলাই মনে হচ্ছে না। তিনি দৌড়ে ছেলের কাছে এলেন। কাকিমা, আমাদের বলাই যে আর নেই গো কাকিমা। হতে পারে না, হতে পারে না। ছেলে না, আমাকে ছেড়ে কিছুতেই চলে যেতে পারে না। বলাই রে। বলাইয়ের মা ছেলে হারানোর দুঃখে কাঁদতে কাঁদতে তিনি মারা গেলেন। না, এইভাবে তো আর পারা যাচ্ছে না। প্রত্যেক পূর্ণিমাতে কেউ না কেউ ওই নেকড়েটার হাতে পড়ে প্রাণ হারাচ্ছে। আমাকেই কিছু একটা করতে হবে। সনাতন, সনাতন, একবার এদিকে আয় তো। বলেন কর্তা। তুই একবার কলকাতায় গুরুদেবের আশ্রমে যা, আর গুরুদেবকে সঙ্গে করে এখানে নিয়ে আয়। আমি তোকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা দেখালেই গুরুদেব তোর সঙ্গে আসতে রাজি হবেন। ঠিক আছে কর্তা। জমিদার বাড়িতে একদিন সন্ধ্যাবেলা গুরুদেব আর জমিদার বাবু মুখোমুখি বসে রয়েছেন। গুরুদেব, আপনি তো সবটাই শুনলেন। এবার আপনি বলুন কিভাবে আমি আমার প্রজাদের এই নেকড়েদের হাত থেকে রক্ষা করব। শোনো বিজয় নারায়ণ,
আজ তোমরা যে নেকড়েটাকে দেখছো সেই আসলে কোনো নেকড়ে নয়, সে হলো একটা মানুষের প্রেতাত্মা। কি বলছেন গুরুদেব? মানুষের প্রেতাত্মা? হ্যাঁ বিজয় নারায়ণ, আজ থেকে অনেক বছর আগে গোপালনগর গ্রামে থাকতো নিতাই রায় নামে এক যুবক। সেখানে আমি আমার শিষ্যদের তন্ত্র শিক্ষা শেখাচ্ছিলাম। সেদিন আশ্রমে আমি আর আমার কয়েকজন শিষ্য ছিলাম। হঠাৎই বিকেল বেলায় নিতাই আমাদের আশ্রমে এসে উপস্থিত হলো। গুরুদেব, আমি নিতাই, এই গ্রামেরই পশ্চিম দিকে থাকি। আমি আপনার কাছে তন্ত্রবিদ্যা শিখতে চাই গুরুদেব। দয়া করে আপনি আমাকে সেই শিক্ষা প্রদান করুন। দেখো নিতাই, তন্ত্রবিদ্যা সবাই আয়ত্ত করতে পারে না। এ যে এক সাধনার বিষয়। অনেক কৃচ্ছ সাধন করে পবিত্র ভক্তি সহকারে এই বিদ্যা শিখতে হয়। সেটা সবার পক্ষে সম্ভব হয় না। আমি পারবো গুরুদেব, আমি সব পারবো। তাছাড়া অনেকেই এই বিদ্যাকে খারাপ কাজে লাগায়, মানুষের ক্ষতি সাধন করে। তাতে সাধকের নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। গুরুদেব, আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আমার শিক্ষাকে কোনোদিন অসৎ কাজে লাগাবো না। ছোটবেলা থেকেই আমার তন্ত্রবিদ্যা শেখার খুব ইচ্ছে, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। দয়া করে আপনি আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন গুরুদেব। বেশ, আমি তোমাকে তন্ত্রবিদ্যায় দীক্ষিত করব। তবে মনে রেখো, কোনোদিন যেন ভুল করে ওই বিদ্যাকে কোনো অসৎ কাজে প্রয়োগ করো না। তাহলে কিন্তু তোমার নিজের বিপদ তুমি নিজেই ডেকে আনবে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব গুরুদেব। নিতাই আমাদের সাথে আশ্রমে থেকে খুব মনোযোগ সহকারে তন্ত্রবিদ্যা অর্জন করতে লাগলো। দেখতে দেখতে নিতাই তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠল। হঠাৎই ওর আচার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। অনেকবার তাকে জিজ্ঞাসা করেও এর কোনো সঠিক উত্তর আমি ওর কাছ থেকে পাইনি। তারপর হঠাৎ একদিন, খোকা, খোকা, কোথায় তুই? ও মনে হয় বাবলুদের বাড়িতে খেলতে গেছে। যাই, ওখানেই বরং একবার চাই। খোকা, খোকা, চল বাবা, বাড়ি চল। অনেক রাত হলো, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বি। কি হলো গো কাকু, তুমি এত রাতে? বাবলু, বাবা, তুই একটু বিল্টুকে ডেকে দে না রে। বল্টু, বল্টু তো এখানে আসেনি। আসেনি? কি বলছিস তুই? তাহলে ছেলেটা গেল কোথায়? তা তো আমি বলতে পারবো না কাকু, ও তো সেই সন্ধেবেলা বাড়ি ফিরে গেছে গো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ছেলেটা কোথায় গেল। তারপর সারা গ্রামে তন্ন তন্ন করে দীনবন্ধু তার ছেলেকে খুঁজল, কিন্তু কোথাও তাকে পেল না। এদিকে সেদিন সন্ধ্যে থেকে নিতাইকেও আশ্রমে দেখা যাচ্ছিল না। এমনিতে কোথাও গেলে সে আমাদের বলেই যেত, কিন্তু আজ হঠাৎ এভাবে উধাও হয়ে যাওয়ায় আমাদের একটু অবাকই লাগছিল। বেশ হঠাৎই আমার একটা বিষয়ে সন্দেহ হলো। আমি গ্রামের শ্মশানে এসে উপস্থিত হলাম, আর যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কি দেখলেন সেখানে গুরুদেব? সেখানে জ্বলছে একটা যজ্ঞকুণ্ড। তার সামনে নিতাই পঞ্চমুণ্ডির আসনে বসে মন্ত্র উচ্চারণ করছে। তার ঠিক পাশেই শুয়ে রয়েছে বিল্টু। তার গলায় রক্ত জমার মালা, কপালে রক্ত চন্দনের তিলক। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার শরীরে প্রাণের স্পন্দনটুকু ওঠে। সে কি গুরুদেব? তার মানে নিতাই বাচ্চাটাকে হত্যা করেছিল? হ্যাঁ বিজয় নারায়ণ, তুমি ঠিকই ধরেছ। তারপর তারপর কি হলো গুরুদেব? আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে নিতাই এবার ঠিক কি করতে চলেছে। আমি নিতাইয়ের দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখেই সে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। এ কি গুরুদেব, আপনি এখানে? ছি নিতাই, এ তুমি কি করেছো? আমি কি তোমাকে এতদিন ধরে এই শিক্ষা দিয়েছি? গুরুদেব, এই পৃথিবীতে আমি সবচেয়ে শক্তিশালী হতে চাই, আর তার জন্য যা যা করতে হবে তা আমি করব। আর এই কাজে আমাকে যে বাধা দিতে আসবে তাকেও আমি এই বাচ্চাটির মতোই অবস্থা করব। এরপর নিতাইয়ের সাথে আমার প্রবল লড়াই চলল। শেষ পর্যন্ত আমি আমার তন্ত্রবিদ্যার দ্বারা ওকে পরাস্ত করলাম। গুরুদেব, আপনি কিন্তু কাজটা মোটেই ঠিক করলেন না।
আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আমি আবার ফিরে আসব, আর সেদিন আজকের এই কাজের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। নিতাই সেখান থেকে চলে গেল, কিন্তু সেদিনের পর নিতাই আর কোনো দিনও আশ্রমে ফিরে আসেনি। এমনকি সেই গ্রামেও আর তাকে কোনোদিন দেখা যায়নি। তাহলে কি নিতাই তার পাপের শাস্তি কোনোদিনই পায়নি গুরুদেব? পেয়েছিল বিজয় নারায়ণ। প্রায় বছর দুয়েক পরে আমারই এক শিষ্য এসে খবর দেয় যে গুরুদেব, আমি পাশের গ্রামে নিতাইকে দেখেছি। ও এখনো সব সাধনা করে, আর তা করতে গিয়ে সে নাকি মানুষকে হত্যা করতেও পিছপা হয় না। কি বলছেন আপনি গুরুদেব? হ্যাঁ বিজয় নারায়ণ, আমি ঠিকই বলছি। শিষ্যের কাছ থেকে কথা শুনে আমি পরের দিনই সন্ধ্যাবেলা সেই গ্রামে গিয়ে উপস্থিত হলাম, যেখানে আমার শিষ্যটি নিতাইকে দেখেছিল। কিন্তু গ্রামে পা রাখতেই দূর থেকে শুনতে পেলাম কেউ যেন আত্মরক্ষার জন্য প্রবল চিৎকার করছে। বাঁচাও বাঁচাও, আগুন আগুন, বাঁচাও বাঁচাও। আমি আর একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম একটা কুড়ে ঘর দাউ দাউ করে চলছে, আর চিৎকারটা আসছে সেই ঘরের ভিতর থেকে। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ওই চিৎকারটা আর কারো নয়, তা নিতাইয়ের। ঘরের ভিতর থেকে নিতাই চিৎকার করছে বাঁচার জন্য। কে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও। ওরে দুষ্ট নিতাই, এই তোর উপযুক্ত শাস্তি। আজ আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, মৃত্যুর পরেও তোর মুক্তি হবে না। তুই ওই নেকড়ে রূপে ঘুরে বেড়াবি। আজ আমি বুঝতে পারছি বিজয় নারায়ণ, সেদিন সেদিন আমি কত বড় ভুল করেছিলাম। তার মানে ওই নেকড়েটা আর কেউ নয়, ও নিতাই, তাই তো? হ্যাঁ বিজয় নারায়ণ, সে আসলে নিতাই। আমার অভিশাপে এখন সে নেকড়ে হয়ে তার এই হত্যা লীলা চালাচ্ছে। এ আপনি কি করছেন গুরুদেব? ও যে এবার আমাদের গ্রামের সবাইকে মেরে ফেলবে। যদিও এটাই প্রথম নয়, নিতাইয়ের মৃত্যুর পর থেকেই তার সেই ভস্মীভূত বাড়ির কাছ থেকে নাকি রাত্রিবেলা নানা ধরনের অদ্ভুত এবং ভয়ঙ্কর শব্দ শোনা যেতে থাকে। নিতাই নেকড়ে রূপে সেই গ্রামে হত্যালীলাও চালিয়েছিল। আমি সেই গ্রামকে নেকড়ের হাত থেকে রক্ষা করেছিলাম। কিন্তু গুরুদেব, এখন আমরা এই নেকড়েটার হাত থেকে কিভাবে রক্ষা পাবো? আপনি কিছু একটা করুন গুরুদেব, এখন আপনি আমাদের একমাত্র ভরসা। না হলে যে ওই ভয়ঙ্কর নেকড়েটা আমাদের গ্রামকে শ্মশান করে দেবে। ভয় পেও না বিজয় নারায়ণ, আমি নিশ্চয়ই এর একটা বিহিত করব। তাছাড়া অপরাধটা তো আমারই। আমি যদি সেদিন ওকে অভিশাপ না দিতাম, তাহলে আজ হয়তো এতগুলো মানুষকে এভাবে বেঘরে মরতে হতো না। আসলে আসলে আমি সেদিন ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিলাম, যার ফল ভুগতে হচ্ছে নিরীহ মানুষগুলোকে। তাহলে গুরুদেব, এই নেকড়েটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখন আমাদের করণীয় কি? এই নেকড়ের হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। যে ঘরে নিতাই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল, সেখানে এখনো তার হাড় গোড় পড়ে রয়েছে। জায়গাটা খুঁজে যদি সেই হাড়গুলোকে এনে পুড়িয়ে দেওয়া যায়, তবেই এই নেকড়ের হাত থেকে এই গ্রাম রক্ষা পাবে। ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি আমার লোকেদের ওই গ্রামে পাঠাচ্ছি। না বিজয় নারায়ণ, এখন সে কার্য করলে হবে না। এই কার্য করতে হবে পূর্ণিমা রাত্রে। পরশু পূর্ণিমা, কাল সকালে তুমি তোমার কয়েকজন লোককে আমার সঙ্গে পাঠিও। আমি ওদের সেই গ্রামে নিয়ে যাব। ঠিক আছে গুরুদেব। পরদিন সকালে জমিদারের কয়েকজন লোক এবং গুরুদেব সেই জায়গাটায় গিয়ে পৌঁছল যেখানে নিতাই পুড়ে মরে গিয়েছিল। বাড়িটা এখন আর কিছু অবশিষ্ট নেই। ওরা মাটি থেকে সেই হাড়গুলো খুঁজে বের করে আবার নিজেদের গ্রামে ফিরে এলো। বিজয় নারায়ণ, কাল রাতে আমি শ্মশানে যজ্ঞে বসবো। তুমি এসব ব্যবস্থা করে রেখো। শ্মশান। গুরুদেব যজ্ঞে বসেছেন। বিজয় নারায়ণ আর তার কয়েকজন সাঙ্গপাঙ্গ একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে। গুরুদেব যেই না নিতাইয়ের হাড়গুলো যজ্ঞে আহুতি দিতে যাবেন, ঠিক এমন সময় হঠাৎ করে মাটিটা কাঁপতে লাগলো। গুরুদেব, এসব কি হচ্ছে? ভয় পেও না বিজয় নারায়ণ,
শুধু যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। এমন সময় একটা বিকট শব্দ করে মাটি খুঁড়ে বেরিয়ে এলো সেই বিশাল আকার নেকড়েটা। গুরুদেব, ওই দেখুন, ওই সেই নেকড়েটা। ভয় পেও না বিজয় নারায়ণ, ও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলে তিনি এক মুঠো ছাই নিয়ে মন্ত্র করে সেই নেকড়ের দিকে ছুঁড়ে মারলেন। নেকড়েটা একটা প্রচন্ড আর্তনাদ করে উঠল। আর সেই সঙ্গে একটা কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। আজ নিতাইয়ের মুক্তি হলো। সেদিনের পর থেকে আর কখনোই সেই নেকড়েকে গ্রামে দেখা যায়নি।